আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা। এই গল্পর বাকি অংশের সাথে অল পার্ট আপলোড করা হয়েছে। যারা আগের সিজনগুলো দেখেছেন তারা স্কিপ করে যাবেন, আর যারা নতুন তাদের পুরো গল্প। চট্টগ্রামের নাম করা ডন রাজু ভাই, যাকে এক নামে চেনে, চট্টগ্রামের সব খারাপ কাজের জন্য বিখ্যাত। কিডন্যাপিং থেকে শুরু করে ড্রাগস ডিলিং সহ সব কাজে করে সে। তাকে সাহায্য করে তার ছোট ভাই আরজু, আর তার এই পাওয়ারের মূলে রয়েছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিং রকি। বাংলাদেশের প্রভাব অনেক, বড় বড় এমপি, মন্ত্রী, বিজনেসম্যানদের সাথে তার সম্পর্ক রয়েছে। 10 বছরের মধ্যেই সে তার এই রাজ্য তৈরি করেছে। তার এখন প্ল্যানিং হচ্ছে দেশের বড় বড় জনবহুল শহরগুলোতে বোমা বিস্ফোরণ করিয়ে আতঙ্কের সৃষ্টি করা। শুধু চট্টগ্রামের কথা বলার কারণ, চট্টগ্রামেই সে প্রথম বিস্ফোরণ করার প্ল্যানিং করছে। রকিকে বোমা জিনিসপত্র দিবে বিশ্বের বড় বড় দেশের মাফিয়ারা। আমার কথা শুনে সাব ইন্সপেক্টর রাকিব বলল, তাহলে আমরা কি করব ম্যাম? আমরা তাদেরকে কিভাবে আটকাবো এই ধ্বংসলীলা থেকে? জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, এটা গোপন সূত্রের খবর। শুধু এই মিটিংয়ে উপস্থিত সবাইকে বলা হয়েছে এই কথাগুলো যেন কোনোভাবে বাইরে না যায়, তাহলে আপনার চাকরি থেকেও যান যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ইয়েস ম্যাম। আমরা এখন থেকে অক্লান্ত চেষ্টা চালিয়ে যাব এই বিস্ফোরণ না ঘটানোর জন্য। ম্যাম, এইসব তথ্য কোথা থেকে পেলেন? এটা সিক্রেট। মিটিং এখানেই শেষ। আপনাদের সবাইকে ফাইলে জানিয়ে দেওয়া হবে কি করতে হবে। আর শুনুন, আজকেই একটা করে প্রাইভেট সিম নিয়ে নেবেন সবাই। ওকে ম্যাম। সবাই চলে গেল। পরিচয় দিই, আমি জুই, চট্টগ্রামের ডিআইজি সানজু আক্তার জুই। সবাই চলে যাওয়ার পর ফোনে কল আসলো। আমি ফোন ধরতেই ওপাশ থেকে বলল, সবাইকে বুঝিয়ে দিয়েছো সব? জি ম্যাম, কাল থেকে আমরা কাজ শুরু করে দিব। কিন্তু ম্যাম, আমরা কিভাবে এত বড় মাফিয়া এটাকে আটকাবো? জানি না, তবে চেষ্টা করতে থাকি। আর কি কোনো রাস্তা নেই ম্যাম? না, তবে একটা আছে। কি রাস্তা ম্যাম? সে সে কে সে? মানে কিছু না, রাখি, তোমরা তোমাদের কাজ করো। ম্যাম ফোন রেখে দিল। কল দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। উনি এই বোমা বিস্ফোরণের খবর পেয়েছেন। উনি রকিকে ধ্বংস করতে চায়, দেশকে সন্ত্রাস মুক্ত করতে চান। তবে উনি এত ভয় পেলেন কেন? আর কার কথাই বা তিনি বলতে চেয়েছেন? আমাদের যে কোনো মূল্যে বোমা বিস্ফোরণ আটকাতে হবে, না হলে শহরের লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে। আমি কাজ শেষ করে বাসায় আসলাম। অন্যদিকে রকি রাজুকে ফোন দিল। ফোন ধরতে রাজু বলল, ভাই সব কিছু রেডি, শুধু আপনি মাল পাঠিয়ে দেন। কয়েক সপ্তাহের মধ্যে পুরো শহর ব্লাস্ট হবে। পরশুর মধ্যে মাল পাঠিয়ে দিব, তবে সাবধান, পুলিশরা কিন্তু কড়া নজরে আছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। ভাই হাসালেন, আপনি থাকতে কিসের ভয়? দেশের নাম করা মাফিয়া আপনি, আপনার অনুসারীকে কেউ কিভাবে হাত লাগাবে বলেন? কথা ঠিক, তারপরেও সাবধান। রকি ফোন কেটে দিল। ফোন কাটার সাথে সাথে আবার একটা ফোন এলো তার মোবাইলে। এবার কল দিয়েছে রকির সহযোগী আফজাল সাহেব। সবাই জানে আফজাল সাহেব একজন বিজনেসম্যান, কিন্তু এই আফজাল সাহেব হলো রকিবের পার্টনার, রকি সব কাজের ভাগিদার। কল ধরতে রকি বলল, রকি ভাই। কি হয়েছে? আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভাই ভাই সে এসে গেছে। আরে, এত ভয় পাচ্ছেন কেন? কে এসে গেছে? ভাই সে আরে, বলবে কে এসে গেছে? ভাই ভাই সে এসে গেছে। সে কি 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 বলছেন আপনি? সে কিভাবে আসবে? না, সে আসেনি। আপনি মজা করছেন তাই না? সত্যি ভাই? না, সে তো অনেক আগেই। সত্যি ভাই, আগের মতোই সে একটা কালো বক্স পাঠিয়েছে, আর বক্সে একটা খাম। কেউ হয়তো মজা করছে। মজা না, তার হাতেরই লেখা। আমি চিনি, আমি তার সাথে 5টা বছর কাটিয়েছি। তাকে আমি খুব কাছ থেকে দেখেছি।
তার প্রতিটা খবর, পছন্দ অপছন্দ সব বিষয়ে জানি। আর হাতের লেখাটা চিনব না? কি কি বলছেন এসব? আমি চিঠিটা আপনার কাছে পাঠিয়েছি, পড়েন। আফজাল সাহেব ভয়ে ভয়ে ফোন রেখে দিল আর রকির হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। সে কাঁপতে লাগলো। এই 10 বছরে প্রথমবারের মতো সে কাঁপতে লাগলো। তার একটা ছেলে বলল, বস কি হয়েছে? আপনাকে চিন্তিত আর ভীত দেখাচ্ছে কেন? রকি চুপ করে আছে। হঠাৎ একজন ছেলে এসে খাম ধরিয়ে দিয়ে বলল, ভাই আফজাল সাহেব পাঠিয়েছেন এটা। রকি খামটা নিয়ে চিঠিটা পড়তে লাগলো। চিঠিটা পড়ে সে আরও খামতে লাগলো। তার ভয় আগে সে দ্বিগুণ হয়ে গেল। রকির পিয়ে এসে বলল, সে চিঠিটা কার? এই নাও, পড়ো। পিয়ে চিঠিটা নিয়ে পড়লো। চিঠি পড়ে সেও ঘামতে শুরু করলো। সে রকির দিকে তাকিয়ে বলল, স্যার, সে এসে গেছে। চিঠিটা তার হাত থেকে পড়ে গেল। একজন ছেলে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। চিঠি, আফজাল সাহেব, আমি এসে গেছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। সব কিছুর বিচার হবে এবার। রকিকে বলেন মরার জন্য তৈরি থাকতে। এটি নামটা আপনিই ভালো জানেন, আপনিও তৈরি হন। ছেলেটা বলে উঠল। রকি ভাই কার এত বড় সাহস আপনাকে হুমকি দেয়? রকির পিয়ে বলে উঠল, আস্তে কথা বল, তার নাম শুনলে তুই পালাবি। কে নাম তার? ডাক নাম কাব্য, আর মাফিয়া জগতে তার নাম হচ্ছে কে? ব্ল্যাক কোবরা। কি বলছেন? তাকে তো অনেক আগেই। না, সে বেঁচে আছে। কি বলছেন? তাকে তো অনেক আগেই। না, সে বেঁচে আছে। আজকে এই ভাইকে। ছেলেটি ঘামতে শুরু করলো। বাকিরা ভয় পেয়ে আছে। পরের দিন খবর দেখছিলাম, হঠাৎ চোখ আটকে গেল একটা নিউজে। আমি অবাক হয়ে আছি। হঠাৎ করে মোবাইলের রিংটোন বেজে উঠল। প্রধানমন্ত্রী কল দিয়েছেন। আমি কল দিয়ে সালাম দিলাম। প্রধানমন্ত্রী সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। জুই, তুমি নিউজ দেখছো? কি হয়েছে ম্যাম? ঘাবড়ে যাচ্ছেন কেন? আফজাল সাহেবের খুন হয়েছে। ম্যাম, উনি তো বিজনেসম্যান, ওনার শত্রুরা হয়তো মেরে দিয়েছে। না না, শত্রুরা না, সে মেরেছে। ম্যাম, এত ভয় পাচ্ছেন কেন? কে সে, যার নাম নিতে আপনার এত ভয় হচ্ছে? সামনে টিভি অন আছে। জি ম্যাম। টিভিতে নিচের হেডলাইনে কি লেখা আছে দেখো। আমি টিভির দিকে তাকালাম। নিচে লেখা আছে, আফজাল সাহেবের মৃত্যু রহস্যজনকভাবে হয়েছে। খুনি একটা চিহ্ন রেখে গেছে। সাপের চিহ্ন। ম্যাম, খুনি তার এভিডেন্স রেখে গেছে, ওকে ধরতে সহজ হবে। না না, তুমি কেন? পুরো বিশ্বের পুলিশ চাইলেও ওকে ধরতে পারবে না। ওকে ধরা যায় না। আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট 5 বছর ধরে তাকে খুঁজছে। জানো সে কে? কে সে, যাকে এত ভয় পাচ্ছেন আপনি? মাফিয়া জগতের কিং। পুরো বিশ্বের মাফিয়াদের লিস্টে এখনো শীর্ষে আছে, ব্ল্যাক কোবরা। কে সে? তার নাম তো শুনিনি। সে গরিবের বন্ধু, দুর্নীতিবাজদের জন্য শত্রু, যার এক ইশারায় পুরো বিশ্বের মাফিয়ারা ভয় পেত। তার ফাইল তোমার কাছে পাঠিয়েছে, সে এসেছে। রকি এতক্ষণে ভয়ে চুপসে গেছে। সে তার প্রোটেকশন বাড়িয়ে দিয়েছে হয়তো। ম্যাম, তার এত পাওয়ার? গরিব মানুষেরা তার জন্য জীবন দিতে রাজি। আমার জানা মতে রকি ছিল তার বন্ধু, আর আফজাল সাহেব তার চাচা সমান। এই দুইজনও কিছু ব্যক্তি ছাড়া কেউ তাকে দেখেনি। কেন ম্যাম? তার ফাইলে সব উত্তর খুঁজে পাবে। দেখো, বোমা বিস্ফোরণ আর জীবনেও করবে না রকি। তারপরেও ম্যাম, আমাদের অ্যালার্ট থাকা জরুরি। তা তো ঠিক, তবে এখন লাশের বন্যা হবে। সব দুর্নীতিবাজদের এখন মৃত্যু হবে। না ম্যাম, তাকে আমি আটকাবো, যেভাবেই হোক। সে নিজে থেকে ধরা না দিলে তুমি তাকে ধরতে পারবে না। চেষ্টা করে যাব। হুম আমি রেডি হয়ে থানায় গেলাম। দেখি সাব ইন্সপেক্টর তন্ময় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এসে বলল, ম্যাম, এই ফাইলটা। চলো রুমে। আমি চেয়ারে বসে ফাইলটা নিয়ে পড়তে লাগলাম। ব্ল্যাক কোবরা। তার আসল নাম জানা নেই, ছবি নেই, শুধু আছে কিছু ডিটেলস। সেগুলো হচ্ছে, সে মাফিয়া কিং হলেও গরিবদের জন্য তার ছিল অগাধ ভালোবাসা। এইখানে
আরেকটা জিনিস আছে, একটা মেয়েকে সে ভালোবাসতো, তাকে নাকি খুন করা হয়েছে। মেয়েটির নাম দেখানো নেই, মেয়েটির নাম দেওয়া নেই। আমি ফাইলটা পড়া শেষ করে তন্ময়কে বললাম, ব্ল্যাক কোবরা সম্পর্কে প্রয়োজন মতো ডিটেলস আমার কাছে নেই। আগে এইসব জোগাড় করতে হবে। আমাদের সব খবরিদের কাজে লাগিয়ে দাও। ম্যাম, লাগিয়ে দিয়েছি। কালকের মধ্যে আপনাকে আপডেট জানাবো। হঠাৎ একটা কনস্টেবল দরজার কাছে এসে বলল, ম্যাম আসতে পারি? আসুন। ম্যাম বিজ্ঞান কলেজে নাকি একটা ঝগড়া হয়েছে। চলুন দেখে আসি। আমি তন্ময়কে সব বুঝিয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি কলেজের সামনে ভিড়। আমি স্পটে গিয়ে দেখলাম অনেক কলেজ স্টুডেন্ট মারামারি করছে। আমি কনস্টেবলকে বললাম এদের থামানোর জন্য। সবাই থেমে গেল। স্টুডেন্টরা পুলিশ দেখে এখন ভয় কাঁপছে। আমি ওদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে এখানে? কিছু না ম্যাম। সত্যি করে বল। আসলে ম্যাম, বিজ্ঞান কলেজের স্টুডেন্টরা কমার্স কলেজের স্টুডেন্টদের খারাপ বলেছে। এই ব্যাপার নিয়ে ঝগড়া করছো তোমরা? তোমরা না দেশগণের ভবিষ্যৎ। এখন যদি তোমাদের জেলে ঢোকায় তাইলে পুরো লাইফটাই নষ্ট হয়ে যাবে। আজকের পর থেকে যেন এইরকম আর না শুনি। ওকে ম্যাম। সবাই চলে গেল। আমি গাড়িতে উঠতে যাব, তখন একটা হাবলাকান্ত টাইপস লোক, চোখে বড় ফ্রেমের চশমা, শার্টটা ঢিলে ঢালা, তাও আবার ইন করা, বয়সে আমার বয়সী হবে 30-32 মতো। সে এসে বলল, অনেক ধন্যবাদ ম্যাম, আপনি না আসলে আজ অনেক বড় অঘটন ঘটে যেত। কে আপনি? আমি বিজ্ঞান কলেজের নতুন ম্যাথ টিচার। আমি কল করে পুলিশকে জানিয়েছি। ভালো কাজ করেছেন। আপনাদের মতো সচেতন নাগরিকদের জন্য দেশ এখনো বেঁচে আছে। আসি, পরে দেখা হবে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আমি গাড়িতে বসে পড়লাম। লোকটিকে দেখতে যেমন আমার তেমন মনে হয়নি। পরক্ষণে ভাবলাম আমি ওর কথা ভাবছি কেন। তবে লোকটির চেহারার মধ্যে একটা মায়া ছিল। আমি থানায় ফিরে আসলাম। থানায় আসার সাথে সাথে তন্ময় আমাকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, ম্যাম আপনার জন্য চিঠি এসেছে। এই আধুনিক যুগেও কেউ চিঠি লেখে? আমার তো জানা ছিল না। আমি খামটা নিয়ে খুলে দেখলাম একটা চিঠি আছে। চিঠিটা পড়তে লাগলাম। ম্যাম, আপনি অনেক সততার সাথে নিজের দায়িত্ব পালন করছেন, এতে আমি অনেক খুশি। তবে আমি এসে গেছি। এক এক করে সবাইকে মারব। যারা এই দেশে আমার মাতৃভূমির ক্ষতি করতে চায় তাদের সবাইকে মেরে আমি জাহান্নামে পাঠাবো। আপনাকে জানাচ্ছি কারণ আপনি আমাকে ধরতে চেষ্টা করবেন। আপনাকে মানা করব না, তবে আমাকে ধরা সম্ভব না। তবে হ্যাঁ, আমি আপনার বড় ফ্যান। ইতি বিসি। চিঠি পড়া শেষে আমি চিঠিটা বন্ধ করার সাথে সাথে তন্ময় নামটা চেঞ্জ করে তানিম করছি। তন্ময় না তানিম হবে? জিজ্ঞেস করলো। ম্যাম চিঠিটা কার? ব্ল্যাক কোবরা। কে সে? জানতে পারবে। তুমি গিয়ে আজ থেকে 10 বছর আগে সব খবর চেক করো, সব ফাইল চেক করো। ব্ল্যাক কোবরা সম্পর্কে জানা দরকার। কিন্তু ম্যাম বোমা বিস্ফোরণ? ওইটা জীবনেও হবে না, সে হতে দিবে না। কে? ব্ল্যাক কোবরা। কে সে? আর কেনই বা রকির মতো মাফিয়া এই বিস্ফোরণ করবে না? রকির মতো হাজারটা মাফিয়া আসলেও সে এই বিস্ফোরণ হতে দিবে না। এখন আমাদের কাজ হচ্ছে রাজু আর আরজুকে বাঁচানো। কেন ম্যাম? আমার মনে হচ্ছে তাদেরকে সে মেরে দিবে, তারপর রকিকে মারবে। তুমি গিয়ে তার সম্পর্কে সব খোঁজ নাও। সব পারবে না, যতটুকু পারবে নাও। ইয়েস ম্যাম। তানিম চলে গেল। আমি এখন বুঝতে পারছি না কি করব। আমাকে যেভাবে হোক খুন হওয়া থেকে আটকাতে হবে, তার জন্য খবর লাগবে। আমি আমার এক খবরিকে কল দিলাম। কল ধরতেই সে বলল, জি ম্যাম, কি খবর লাগবে বলেন। ব্ল্যাক কোবরা সম্পর্কে জানতে হবে। কি নাম বললেন? ব্ল্যাক কোবরা। সরি ম্যাম, আমি রাখি। আমার কাছে কোনো খবর নাই। আমাকে আর কল দেবেন না। এত ভয় পাচ্ছ কেন? ম্যাম, আপনি জানেন ব্ল্যাক কোবরাকে?
হ্যাঁ, একটা মাফিয়া। আর কি? না মাফিয়া না, শুধু মাফিয়া না, সে অনেক অনেক ভয়ঙ্কর। ম্যাম প্লিজ আমাকে কল দিয়েন না। সে ফোনটা কেটে দিল। আরও কয়েকজনকে কল দিলাম, তারাও একই কথা বলল। না, এভাবে বসে থাকলে হবে না। আমি সব অফিসারদের ডাকলাম। সবাই এখন মিটিং রুমে বসে আছে। আমি তাদের মধ্যে জিজ্ঞেস করলাম, এখানে উপস্থিত কেউ কি ব্ল্যাক কোবরা নামের মাফিয়াটাকে চিনে বা তার সম্পর্কে জানে? সবাই চুপ। একজন কনস্টেবল ছিল দরজায় দাঁড়িয়ে। সে হাত তুলে বলল, ম্যাম আমি জানি, তবে সে মাফিয়া না, ভালো মানুষ, অনেক ভালো মানুষ। তুমি জানো সে কি? জানি, তবে দেখিনি। কিভাবে জানো? আজ থেকে 12 বছর আগে আমার কলেজে পড়ুয়া মেয়েটাকে কিছু নরপশু নির্মমভাবে রেপ করে। কথাটি বলতেই সে কান্না করে দিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর বলো কি হলো? আমি পুলিশ হয়েও এর ন্যায় বিচার পাইনি। থানায় রিপোর্ট লেখাতে আসলে রিপোর্ট লিখবে না বলে জানায়। আমি পুলিশ হয়েও সেই সময় কিছু করতে পারিনি। এই ছেলেগুলোর টাকার কাছে আমার বিচার পাওয়া কোনো দিনও সম্ভব হয়নি। আমার মেয়েটা আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু আমার কারণে পারেনি। আমি নিঃস্ব হয়ে গেলাম। যে থানায় কাজ করতাম ওই থানার ওসি রফিক আমাকে একদিন ডেকে বলে, শুন, তোর মেয়েকে তো ওরা মেরে ফেলেনি, এটাই অনেক বেশি। কেস করে কি হবে? ছেলেগুলো তোকে কিছু টাকা দিচ্ছে, টাকাগুলো নিয়ে মুখ বন্ধ রাখ। সেই দিন আমার নিজেকেই শেষ করে ফেলতে ইচ্ছা হচ্ছিল। যে ন্যায় বিচার দেওয়ার জন্য আমরা কাজ করি, সেই ন্যায় বিচারই আমি পেলাম না। আমি চলে আসলাম। সিদ্ধান্ত নিলাম মেয়েকে নিয়ে রাতে বিষ খেয়ে মরে যাব। বিষও কিনে নিয়ে এলাম। তবে বাসায় গিয়ে দেখলাম কেউ একজন বসে আছে, পুরো ঘর অন্ধকার, তাই লোকটাকে দেখা যাচ্ছে না। আমার মেয়েকে ডেকে বললাম, মা, কে এইটা? জানি না পাপা, তোমার সাথে কথা বলতে এসেছে। তাহলে লাইট জ্বালাসনি কেন? লোকটি বলল, থাক নাহিদ সাহেব, আমি অন্ধকার জগতেরই লোক। আপনার মেয়ের সাথে যারা এইসব করেছে তাদের সবাইকে আমি শেষ করব। আপনার ন্যায় বিচার আমি করব। আপনি ওই বিষের বোতলটা বাইরে ছুঁড়ে মারেন। কেন জানি না ম্যাম, লোকটির কথা আমাকে বিশ্বাস জাগালো। আমি নিজের অবাধ্য হয়ে বোতলটা ছুঁড়ে মারলাম বাইরে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কে? আপনার সন্তান, আমার বোনের ন্যায় বিচার আমি করব। বাবা সত্যি তুমি পারবে? লোকটি অট্টহাসিতে মেতে উঠল আর চেয়ার থেকে উঠতে উঠতে বলল, আপনাকে আমি বাবা ডাকবো। আপনার সততা আমার পছন্দ হয়েছে। যারা আপনার সাথে এমন করেছে তারা আজকের পর থেকে বেঁচে থাকবে না। বাবা আমি কি তোমাকে দেখতে পারবো? না। তোমার নাম কি? কাব্য। শুধু কাব্য? না, ব্ল্যাক কোবরা। আসি আব্বাজান, আবার হয়তো একদিন হুট করে এসে সালাম করে যাব, আর আমার বোনটাকে দেখে যাব। আপনি চিন্তা করবেন না, আমার বোনের ব্যবস্থা আমি করেছি। কালকে পাত্রপক্ষ এসে বিয়ে করে নিয়ে যাবে। তার কথার মাঝে আমি সততা খুঁজে পেয়েছি নিরীহ মানুষের প্রতি ভালোবাসা। আপনিই বলেন সেই মানুষটা কিভাবে সন্ত্রাসী হতে পারে? তারপর ওই লোকগুলোর কি হলো? পরের দিন পত্রিকায় আসলো ওই ছেলেগুলোকে রহস্যজনকভাবে কারা নাকি খুন করেছে, সাথে একটা সাপের চিহ্নও রেখে গেছে। আর ওই ওসি সাহেবের কি হলো? ওনাকে ওই দিনের পর এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো আপনার মেয়ের বিয়ে হয়েছে কার সাথে? আমি জানি না, ছেলেটিকে আমি চিনি না। সে একটা কাজী ও কয়েকজন সাক্ষী নিয়ে এসে পরের দিন বিয়ে করে নিয়ে গেল আমার মেয়েটাকে। তো আপনি খোঁজ নেননি ছেলেটি কে, কেমন? না, প্রয়োজন বোধ মনে করিনি। আমার মেয়েটাকে আমি 10 বছরে দেখিনি, তাতে আমার আফসোস নেই। আমার মেয়ের সাথে ফোনে কথা হয়, সে অনেক সুখেই আছে। আপনি এসব পুলিশকে জানাননি কেন? তাহলে ব্ল্যাক কোবরার মতো সন্ত্রাসীকে ধরে ফেলতে পারতো। পুলিশকে জানিয়ে কি লাভ হতো? আর যে আমার মেয়েকে নতুন জীবন দিয়েছে তাকে কিভাবে আমি ধরিয়ে দিব? আজকে আমার রিটায়ারমেন্টের ডেট। আমার ডিউটি কিছুক্ষণ পর শেষ হবে। শুনুন ম্যাম, ব্ল্যাক কোবরাকে তার কাজ করতে দিন। সে এই দেশ থেকে সব দুর্নীতি সরিয়ে দিবে। কিভাবে খুন করে? কিছু পেতে হলে কিছু দিতে হয়। দুর্নীতি কমানোর জন্য দুর্নীতিবাজদের মারা জরুরি। আপনি পুলিশ হয়ে এইসব বলছেন? হ্যাঁ বলছি, আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ সে আমাকে নিজের বাবার মর্যাদা দিয়েছে। পুলিশটির কথা শুনে বাকি পুলিশরা হাততালি দেওয়া শুরু করলো। আমারও হাততালি দিতে ইচ্ছা হলো।
আমারও হাততালি দিতে ইচ্ছা হলো। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললাম, সাইলেন্স! আমাদের যে কোনো মূল্যে ব্ল্যাক কোবরাকে ধরতে হবে। একজন এসআই বলল, কি হয় ম্যাম? কালকে থেকে সবাই রাজু ও তার ভাই আরজুর ওপর নজর রাখবে। তাদের প্রতিটা মুহূর্তের খবর আমাকে দিবে আর দেখবে তাদের আশেপাশে কেউ তাদের ফলো করছে কিনা। সন্দেহ হলেই তুলে নিয়ে আসবে থানায়। আর হ্যাঁ, এই বিষয়ে তারা দুই ভাই যেন জানতে না পারে, তাহলে তারা ভয়ে লুকিয়ে যাবে আর ব্ল্যাক কোবরার কাজ সহজ হয়ে যাবে। ইয়েস ম্যাম। এখন সবাই যার যার কাছে যান। তানিম এসে আমাকে ব্ল্যাক কোবরা সম্পর্কে বলল। আমাকে ওর সম্পর্কে জানা দরকার। তার আগে তার অতীত সম্পর্কে। কে সে? আর ওই মেয়েটা কে যাকে সে ভালোবাসতো? না, আমাকে ওই কনস্টেবলের সাথে কথা বলতে হবে। আমি ওই কনস্টেবলকে ডাকলাম, ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি তো জানেন ব্ল্যাক কোবরা সম্পর্কে, তাহলে বলুন। সরি ম্যাম, আমি আমার সন্তানকে বিপদে ফেলতে চাই না। প্লিজ চাচা। আমি বেশি কিছু জানি না। যা জানেন তাই বলবেন। আমি খবর নিয়েছি, তবে যা জানি তা শিওর না। আচ্ছা বলেন। ব্ল্যাক কোবরার আসল নাম নাকি কাব্য, পুরো নাম জানি না। সে একটা এতিমখানায় বড় হয়। এক বড় মাফিয়ার সাহায্যে সে এই পথে আসে। আস্তে আস্তে সে নিজের জায়গা তৈরি করে নেয়। তবে সে মাফিয়া জগতে এসেছে ঠিকই, সে গরিব অসহায়দের বন্ধু। মাফিয়া জগতে থাকলেও সে দেশভক্ত। যারা দেশের ক্ষতি করতে চায় তাদের সে মেরে ফেলে। বিশ্বের বড় বড় মাফিয়ারাও তাকে ভয় পায়। আপনি হয়তো চিনবেন, বিশ্বের বড় মাফিয়া জোসেফ মালয়েশিয়ায় মারা যায়। ব্ল্যাক কোবরাই তাকে মেরেছিল। তারপর থেকে সে আরও বড় মাফিয়া হয়ে যায়। তবে 10 বছর আগে রকি আফজাল চৌধুরীর ধোকার কারণে ব্ল্যাক কোবরা মারা যায়। ওই দিন খুব কেঁদেছিলাম ম্যাম। নিজের মেয়ে মরলেও মনে হয় তেমন কান্না করতাম না। কাল যখন টিভিতে ওই সাপের চিহ্নটা দেখলাম তখনই বুঝেছিলাম সে ফিরে এসেছে। জানেন তখন কি যে খুশি হয়েছি। ম্যাম, সে মাফিয়া হতে পারে, তবে তার মনটা খুব নরম। তার মানে আফজাল সাহেব ও রকি তার দুশমন? না, এক সময় তারা তার পান্ডার বন্ধু ছিল। আপনি এত সব জানেন কিভাবে? ব্ল্যাক কোবরার মৃত্যুর পর একটা চিঠি পেয়েছিলাম, এটাতেই সব লেখা ছিল। ওই চিঠিটা কে দিয়েছিল? তার ঠিকানা কোথায়? কে দিয়েছিল জানি না, তবে তার ঠিকানা ছিল। আপনি খবর নেননি? না, খবর নেওয়ার প্রয়োজন বোধ মনে করিনি। চাচা, আমি কি ওই চিঠিটা দেখতে পারি? না, আমি দিব না, মরে গেলেও না। প্লিজ চাচা, ব্ল্যাক কোবরাকে ধরা আমাদের খুব জরুরি। এই জন্যই দিব না। ওর কোনো ক্ষতি আমরা করব না। ক্ষতি? আর আপনারা, যার কাছে হাজারো মানুষের দোয়া আছে, তাকে কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না। আমি দিব চিঠিটা, তবে আমি চ্যালেঞ্জ করছি তাকে আপনি কাছে পেয়েও ধরতে পারবে না। আচ্ছা দেখি চিঠিটা কোথায়। আমার পকেটেই আছে। আমি জানতাম এইটার প্রয়োজন পুলিশ ডিপার্টমেন্টের আছে, তবে ওয়াদা করেন আর কাউকে জানাবেন না। শুধু আপনিই ঠিকানায় যাবেন আর সফল খবর নেবেন। আচ্ছা, চিঠিটা নিলাম। চিঠিটা পুরোটাই পড়লাম। এখানে ব্ল্যাক কোবরা মানে কাব্যর জীবন কাহিনী আছে, তবে তার প্রেমিকার কথা নাই। আমি চিঠিটার অ্যাড্রেসটা দেখলাম। আমি তন্ময়কে ডেকে গাড়ি বের করতে বললাম। চিঠিতে দেওয়া ঠিকানায় পৌঁছালাম। একটা পুরনো দোতলা বাড়ি, রাজবাড়ি বলা চলে। আমি ভিতরে গেলাম। তানিমকে বাহিরেই থাকতে বললাম। ভিতরে গিয়ে দেখি একটা 60-65 বছরের বৃদ্ধ বসে আছে ইজি চেয়ারে। ওনার কাছে গিয়ে বললাম, চাচা আসসালামু আলাইকুম। আমার পরনে পুলিশ ইউনিফর্ম ছিল। বৃদ্ধ লোকটি সালামের জবাব দিয়ে বলল, কি জানতে এসেছেন বলুন। আমি ব্ল্যাক কোবরাকে দেখিনি, তাকে চিনি না। আপনি জানেন আমি কেন এসেছি? হ্যাঁ। আসুন আমার সাথে ভিতরে। আমি ভেতরে গেলাম। অনেক বড় বাড়ি। বাড়ির সামনে একটা বড় ছবি, আর ছবিতে বৃদ্ধ লোকটির সাথে একটা মেয়ে, অপরূপ সুন্দরী যাকে বলে। একজন মেয়ে হয়েই আমার হিংসে হচ্ছে। আমি চাচাকে বললাম, চাচা এটা কে? আমার মেয়ে অধরা,
কাব্যের সরি ব্ল্যাক কোবরার প্রেমিকা। কি বলেন? এই সে যাকে বাংলাদেশের মাফিয়া কিং ভালোবাসে? না, সে না। আমার মেয়ে তাকে ভালোবাসতো, তবে ব্ল্যাক কোবরাই পরে ওর প্রেমে পড়েছিল। একটা মাফিয়াকে ভালোবাসে মানে? আমি কি আপনার মেয়ের সাথে দেখা করতে পারি? না, কেন? সে বেঁচে নেই। ওই নরপশুগুলো তাকে খুন করেছে। কারা? রকি আর তার সঙ্গী আফজাল। কি বলেন? হ্যাঁ, তারা ব্ল্যাক কোবরাকেও মেরে দিয়েছে। তবে কালকে খবর দেখলাম সে বেঁচে আছে। একজনকে তো সে উপরে পাঠিয়েছে, বাকি জনকে উপরে পাঠাবে। আপনি কি ব্ল্যাক কোবরাকে দেখেছেন? না, আমার মেয়ে দেখেছে তাকে। আমি বেশি কিছু জানি না। আমার মেয়ে একদিন এসে বলেছিল, বাবা, আমি একজনের প্রেমে পড়েছি, সে একজন মাফিয়া। আমি প্রথমে এই কথাটা শুনে রেগে গিয়েছিলাম। পরে ব্ল্যাক কোবরার সম্পর্কে জানার পর তার জন্য আমার সম্মান বেড়ে গেল। কি জানলেন? চাচা একটি ডায়েরি এগিয়ে দিয়ে বলো। এইটা পড়িও, তাহলে জানতে পারবে। আমি সব উত্তর দিয়ে দিয়েছি। এখন আমি ঘুমাবো। আর শোনেন, আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরতে পারবেন না। এখন আসতে পারেন। আমি বাসা থেকে ডায়েরিটা নিয়ে বেরিয়ে আসলাম। তখনই প্রধানমন্ত্রী ম্যাডাম কল দিলেন। উনি বলেন, জুই, তুমি কোথায় এখন? আমি এভিডেন্স জোগাড় করছি ব্ল্যাক কোবরা সম্পর্কে। এসব পরে করো, আগে আরজুকে বাঁচাও। ব্ল্যাক কোবরা আমাকে কল দিয়ে বলেছে সে নাকি আরজুকে মারতে যাবে। আচ্ছা ম্যাডাম, আমি দেখছি। আমি তাড়াতাড়ি তানিমকে গাড়ি স্টার্ট দিতে বললাম। শহরের পুরো পুলিশদের সবাইকে আরজুকে প্রোটেক্ট করার জন্য নির্দেশ দেওয়া হলো। এখন মাফিয়াকে বাঁচানো দরকার নেই, তবে ব্ল্যাক কোবরাকে বাঁচানো জরুরি। আরজুকে প্রোটেকশন দেওয়া হয়েছে। তার বাসার চারিদিকেই গার্ড। আরজু নিজেই ভয় পেয়ে আছে। রাজু আসেনি ওর কাছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত 12টা বাজে। পুলিশদের সাথে কথা বলছি যাতে কড়া নজর রাখা হয়। তখনই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি কলটা ধরতেই ওপাশ থেকে বলল, জুই ম্যাম, আপনি আরজুকে বাঁচাতে গিয়ে রাজুর কথা ভুলে গেছেন। ব্রিজের নিচে তার লাশ আছে, নিয়ে যান। আমি কিছু পুলিশ নিয়ে সেখানে গেলাম। সত্যি সত্যি রাজুর লাশ আছে, তবে তা ব্রিজের নিচে ঝুলছে। তার লাশ দেখে শরীরে কাঁপুনি দিল। এত নির্মমভাবে হত্যা কেউ করতে পারে আমার জানা ছিল না। আবারও ওই নাম্বার থেকে কল আসলো। কলটা ধরতেই ব্ল্যাক কোবরা বলল, জানি আপনার লাশ দেখে খারাপ লাগছে, তবে কি করব বলুন তো? যে আমার দেশের ক্ষতি করার চেষ্টা করবে তাকে তো আর এভাবে নর্মালি ছেড়ে দিতে পারি না। এইসব বন্ধ করো। দেশের প্রতি ভালোবাসা আছে, কিন্তু দেশের মানুষের প্রতি নেই। এসব দেশদ্রোহীদের এভাবেই মরা উচিত। রাখছি। পরের টার্গেট আরজু, সেও মরবে। পারলে তাকে বাঁচিয়ে রাখেন। আপনি এসব করছেন কেন? দেশের জন্য নাকি অধরার জন্য? ডায়েরিটা পড়বেন, সেখানেই সব পাবেন। আমি আপনার কাছেই আছি। আপনার জীবন সংকটে আছে। আপনাকে মারার জন্য লোক লাগানো হয়েছে, তবে তারা জানে না আপনাকে বাঁচানোর জন্য আমি আছি। আমাকে বাঁচাবেন কেন? আমাকে তো চেনেন না আপনি। চেনা লাগে না। আপনি সততার সাথে কাজ করেন, আর সৎ লোকদের বাঁচানোর জন্য আমি আছি। আর ব্ল্যাক কোবরা গ্যাংয়ের একটাই নীতি, কি? দ্য করাপ্ট ফেয়ার আস, দ্য অনেস্ট জয়েন আস, দ্য হিরোইক জয়েন আস। মাফিয়াদেরও নীতি বলতে কিছু আছে নাকি? বাকিদের না থাকলেও আমার আছে। রাকিবকে কবে মারবেন? তাকে আরও কিছুদিন বাঁচার সুযোগ দিলাম। আপনি কি মানুষ না? নিজেকে মানুষের বন্ধু বলেন আর তাদেরকেই খুন করেন। না, আমি দুর্নীতিবাজদের মারি, অসৎ লোকদের মারি, সৎ লোকদের না। আপনি কে হন মানুষ মারার? কে দিয়েছে এই অধিকার? দেশ দিয়েছে, দেশের মানুষ দিয়েছে। জীবনেও না। এইসব লোকদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে। কিসের আইন? আপনাদের আইন কি পেরেছে ওই পুলিশ চাচাকে, তার মেয়েকে তার সুবিচার দিতে? পেরেছে কি হাজার মানুষের কষ্ট দূর করতে? পারেনি, পারবেও না। রাখছি ম্যাম, আবার কথা হবে। শুনুন, কল কেটে দিল সে। না, ব্ল্যাক কোবরাকে ধরতেই হবে। আমি লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে বাসায় চলে আসলাম।
বাসায় এসে ফ্রেশ হয়েই ডায়েরিটা হাতে নিলাম। ডায়েরি প্রথম পেজে লেখা আছে অধরা লাভস কাব্য। পরের পেজটা খুললাম, একটা তারিখ দেওয়া আছে, তারিখটা বোঝা যাচ্ছে না। যাক, আমি পড়তে লাগলাম। আমি অধরা চৌধুরী, বাবার একমাত্র মেয়ে। মা বেঁচে নেই। ছোট থেকে বাবা আমাকে মানুষ করেছে। মার আদর কি তা সে কোনোদিনই বুঝতে দেয়নি। বাবা একজন সরকারি চাকরিজীবী। দিনটা ছিল বুধবার। বাবা অফিস থেকে ফিরেছেন। তাকে খুব চিন্তিত লাগছিল। আমি বাবার কষ্ট একদমই সহ্য করতে পারি না। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? কিছু না মা। না বাবা, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমাকে বলো। বাবা কাঁদতে কাঁদতে বলল, মা, এই 25 বছর চাকরি জীবনে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেইনি। গত মাসে আমার কাছে একটা ফাইল আসে। আমি ফাইলটা চেক ওভার করে দেখি মন্ত্রীর ফাইল। একটা শপিং মল তৈরি করছেন তিনি, কিন্তু যে জায়গায় করছেন আর যে নিয়মে করছেন তা ঠিক না। আমি ফাইলটা সাইন করতে না করে দেই, কিন্তু তারা আমাকে জোর করে, আমাকে হুমকি দেয়। আমি তারপরেও না করে দেই। আমাকে তারা আজকে এসে বলে গেছে সামনের সোমবারে যদি ফাইল সাইন না করি তাহলে আমাকে আর আমার ফ্যামিলির সবাইকে তারা মেরে ফেলবে। কি বলছে এসব? হ্যাঁ মা, সত্যি। আমি কিভাবে অন্যায় কাজ করব বল? বাবা তুমি তোমার হেডকে জানাওনি এই সম্পর্কে? মা, সেও তাদের পক্ষে। তাহলে এখন কি হবে? মা, আমি যদি বেঁচে না থাকি তুই আমাকে ছাড়া থাকতে পারবি তো? বাবা এসব কি বলছো তুমি? সরি মা, যা খাবার দে, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি বাবার কথায় কিছুটা আঁচ করতে পারলাম। বাবা আত্মহত্যা করবেন। আমি জানি বাবা মরে যাবে, কিন্তু নিজের সত্যতা বিক্রি করবে না। আমি বাবাকে খেতে দিয়ে রুমে চলে আসলাম। আমার খুব টেনশন হচ্ছে, বাবাকে যদি হারাই তাহলে কিভাবে বেঁচে থাকবো। না, আমাকে কিছু একটা করতে হবে। কি করব আমি? পরের দিন কলেজে আসলাম। আমার বান্ধবী জেরিন আমাকে দেখে বলল, কিরে, কি হয়েছে তোর? এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি তো তাকে সব খুলে বললাম। সব শুনে সে আমাকে শুধু একটা কথাই বলল, ব্ল্যাক কবরা। কে এটা? একটা গ্যাং, মাফিয়া গ্যাং। মাফিয়ারা আমাকে কি সাহায্য করবে? তারা তো বড় সন্ত্রাসী। না, এরা সন্ত্রাসী না। আমার জানা মতে এরা গরিব অসহায় লোকদেরকে সাহায্য করে। কিন্তু মাফিয়াদের সাথে কন্ট্যাক্ট করব কিভাবে? জেরিন আমাকে কন্ট্যাক্ট করার পদ্ধতি জানিয়ে দিল। সরি, ডায়েরিতে সেটা লিখতে পারিনি, না হলে আমার কাব্যের খোঁজ কেউ পেয়ে যাবে। পরের দিনই তাদের সাথে মিটিং ফিক্স হলো। আমি তাদের বলা স্থানে গেলাম। একটা অন্ধকার রুম। রুমে শুধু একটাই আলো জ্বলছে, তাও আমার চেয়ার বরাবর, আমার মাথার ওপর। আমার সামনে একজন লোক বসা, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। সে বলল, কি সমস্যা আপনার? লোকটির কথা শুনে মনে হলো বেশি বয়স্ক না, আমার থেকে হয়তো কয়েক বছরের বড়। আমি লোকটিকে সব খুলে বললাম। লোকটি বলল, মন্ত্রীর নাম কি? নামটা বললাম। তখন লোকটি বলল, আপনার কাজ হয়ে যাবে। কত টাকা দিতে হবে? লোকটি অট্ট হাসিতে মেতে উঠল। হাসি থামিয়ে বলল, টাকার প্রয়োজনে ব্ল্যাক কোবরা গ্যাং কাজ করে না। রকি, মেয়েটিকে সাবধানে পৌঁছে দিয়ে আয়। রকি নামের লোকটি গাড়িতে করে আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি লোকটির চেহারা দেখতে পাইনি, তার মুখে মাস্ক পরা ছিল। আমি বাসায় আসলাম। বাবা আমার জন্য অপেক্ষা করছে। বাবা আমাকে জিজ্ঞেস করলো, মা, কোথায় ছিলি? বাইরে ছিলাম একটু। আয়, খেতে আয়। চলো। দেখতে দেখতে সোমবার চলে এলো। আমি বাবাকে অফিসে যাওয়ার আগে বললাম, বাবা, আত্মহত্যা মহাপাপ, তুমি অফিসে যাও, সব ঠিক হয়ে যাবে। বাবাকে অফিসে পাঠিয়ে আমি ক্যাম্পাসে আসলাম। ক্লাস শেষ করি বাসায় ফিরছিলাম, তখন দেখলাম একটা ছেলের চারপাশে অনাথ শিশুরা ঘিরে রয়েছে। তারা তাকে ঘিরে ধরেছে। আমি তার কাছে যেতে শুনতে পেলাম একটা বাচ্চা বলছে, ভাইয়া, তুমি এতদিন পরে আসছো কেন? কি ব্যবস্থা ভাইয়া? চল সবাই, আজকে থেকে তোরা নতুন ঘরেই থাকবি। চলো। ছেলেটির কথায় মনে হলো একটু সন্দেহ হলো। আমি ভাবলাম ছেলেটি হয়তো আর গান চুরির জন্য ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে, তাই তাদের ফলো করতে লাগলাম।
আমাকে ভুল প্রমাণিত করে ছেলেটি বাচ্চাগুলোকে একটা এতিমখানায় নিয়ে আসলো। আমাকে ভুল প্রমাণিত করে ছেলেটি বাচ্চাগুলোকে একটা এতিমখানায় নিয়ে আসলো। এতিমখানায় ছেলেগুলোকে সে রেখে বিদায় নিয়ে চলে আসলো। আমি তার চলে যাওয়ার পর এতিমখানায় গেলাম। এতিমখানার ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম ছেলেটির নাম কাব্য। সেও একজন এতিম ছিল। এখন নাকি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকাই এতিমখানায় দিয়ে চাইছে। আমি তার বাড়ির ঠিকানা জানতে চাইলাম, কিন্তু ম্যানেজার দিতে পারলো না। আমি এতিমখানা থেকে বের হচ্ছিলাম, ওই সময় দেখি ছেলেটি আমার সামনে আসে। আমাকে টানতে টানতে একটা শুনশান এলাকায় নিয়ে যায়। আমি চিৎকার করতেও পারছি না ভয়ে। আমি তাকে বললাম, আমাকে কই নিয়ে যাচ্ছেন? এবার সে থেমে পড়ল। আমার পিছু নিচ্ছিলেন কেন? না মানে? কি না মানে করছেন? আসলে আপনাকে রাস্তায় ছেলেগুলোর সাথে দেখেছিলাম। আমি মনে করেছি আপনি কিডন্যাপার, তাই। এবার ছেলেটি মানে কাব্য হাসতে শুরু করলো আর বলল, তা কি দেখলেন? না, আপনি কিডন্যাপার না, খুব ভালো মানুষ। তাই আমাকে চেনেন? না, তবে আমি মানুষ চিনতে ভুল করি না। আপনার নাম কি? কাব্য। আমার নামটা জিজ্ঞেস করবেন না। আপনি অধরা, বাবার একমাত্র মেয়ে। আরে আমি তো এখনো কিছুই বলিনি, আপনি জানলেন কি করে? সব জানি। চলুন বাসায় দিয়ে আসি আপনাকে। কিন্তু আমার বাসা কোথায় তা আপনি জানেন কি করে? আমি জানি, চলুন। এতক্ষণ আশেপাশে কোনো গাড়ি ছিল না। একজন লোক এসে কাব্যের সামনে একটা বাইক দিয়ে চলে গেল। মুখে মাস্ক পরা ছিল। আমার কেমন জানি মনে হলো মাস্কটা পরিচিত। আমি বাইক দেখে বললাম, আপনার সাথে বাইকে করে যাব কেন? আপনার বাইকে চড়তে ভালো লাগে, তাই। আপনি আর কি কি জানেন? আপনি যা জানেন না তাও আমি জানি। বসুন এবার। আমি বাধ্য হয়ে বাইকে উঠলাম। কাব্য বাইক স্টার্ট দিল। এই প্রথম কোনো অপরিচিত ছেলের সাথে বাইকে করে যাচ্ছি, তাও মাত্র কয়েক মিনিটের পরিচয়, তবে হাজার বছরের আপন মনে হচ্ছে। কাব্য আমাকে বাসায় ড্রপ করে দিল। আমাকে নামিয়ে দিয়েছে, একটি কথাও বলল না। আমি বাধ্য হয়েই বললাম, আপনি কি করেন বলুন তো? কিছু না। তাহলে এতিমখানায় এত টাকা দেন কেন? আমি জানি এতিমদের কষ্ট, তাই। আপনি অনেক রহস্যে ঘেরা। তাই তো আমি ব্ল্যাক কোবরা। কি বললেন? কিছু না, আসি, কালকে আবার দেখা হবে। আপনি কি করে জানেন? আমি জানি। এই যে শুনেন মিস অধরা। কি? আপনি না বলেছিলেন আমার যা লাগবে তাই দিবেন? কবে বলেছিলাম? ভেবে দেখুন, তারপর কালকে বলবো কি লাগবে। আমি আর কিছু জিজ্ঞেস না করেই বাসায় চলে আসলাম। ভাবতে লাগলাম কবে আবার একে বললাম যে তার লাগবে তাই দিব। আচ্ছা, ভাবতে লাগলাম কবে আবার একে বললাম যে যা লাগবে তাই দেব। হঠাৎ বাড়ির ভেতরে ঢুকতেই আব্বু এসে বলল, মা। আপু কি হয়েছে? আজকে ওই মন্ত্রী এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। অফিসের বড় সাহেব রিজাইন করেছে, সব আল্লাহর রহমতে মা। আব্বু। যা মা যা, ফ্রেশ হয়ে আয়, আজ বিরিয়ানি রান্না করেছি। আপু জানে না এই কাজ কে করেছে? যাক, না জানাই ভালো। ওই লোকটাকে ধন্যবাদ জানানো দরকার। মাপিয়া হলেও ভালো। যাক, আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। আজকে সারাদিনের কথাগুলো ভাবছিলাম। তখনই মনে হলো ওই মাস্ক পরা লোকটির কথা। ওই মাস্ক তো সেই লোকটিও মানে রকির মুখেও দেখেছি, যে ব্ল্যাক কোবরার গ্যাংয়ের লোক। তার মানে কাব্য কি ব্ল্যাক কোবরা গ্যাংয়ের সাথে জড়িত? না, আমাকে জানতেই হবে কে এই কাব্য। আমি সারা রাত আর ঘুমাতে পারিনি। মাথায় শুধু কাব্যের বিষয়টি ঘুরছে। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পথেই কাব্যের সাথে দেখা। দুইটা কালো গাড়ি থেকে এসে নামছে, সাথে কিছু লোক। তবে আজকের লোকগুলো মাস্ক পরেনি। আমাকে দেখে কাব্য বলল, কেমন আছেন মিস অধরা? আপনি কে? কেন, আমাকে তো চিনেন, আমি কাব্য। না, আপনি কাব্য নন। কে আপনি? কি আপনার পরিচয়? জানতে চাও? হ্যাঁ। শোনো তাহলে। মাত্র 1 মাস বয়স আমার মা আমাকে ডাস্টবিনে ফেলে চলে গিয়েছিল। তারপর কেউ একজন আমাকে ওই এতিমখানায় রেখে আসে। আমি সেখানেই লালিত পালিত হই। 17 বছর ছিলাম সেখানে। 17টা বছর আমি হাজারো এতিম ছেলেকে দেখেছিলাম আমার মতো, যাদেরকেও তাদের মা বাবারা আমার মতো রেখে চলে গেছে।
একদিন এই শহরের মাফিয়া খান চাচা আমাদের এতিমখানা দখল নিতে আসে। তখন তাকে কেউ বাধা দেওয়ার ছিল না, আমিই দিয়েছিলাম। তখন আমার সাহস দেখে তিনি আমাকে তার গ্রুপে সামিল করায়। হ্যাঁ, আমি মাফিয়া, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমার মাফিয়া হওয়ার কারণেই ধনীরা গরিবদের ওপর, অসহায়দের ওপর জুলুম করতে পারে না। আস্তে আস্তে আমি আমার পজিশনে চলে আসি। দেখতে দেখতে আজ আমি বিশ্বের মাফিয়া কিং। আপনার নাম কি কি বললেন? ব্ল্যাক কোবরা। আপনি সেই? যার কাছে তুমি এসেছো সাহায্যের জন্য। আমাকে মারবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। আরে আপনাকে মারতে যাব কেন? আপনাকে তো ভালোবাসতে এসেছি। আমি আর কিছু না বলেই অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান আসলো তখন নিজেকে নিজের রুমে আবিষ্কার করলাম। আমার পাশে আব্বু বসে আছে। আমি চোখ খুলতেই আব্বু বলল, মা এখন কেমন আছিস? ভালো। আব্বু পাশে কাব্য মানে ব্ল্যাক কোবরা দাঁড়িয়ে হাসছে। আমাকে ইশারা দিয়ে চুপ করতে বলল। তারপর আব্বু আবার জিজ্ঞেস করলো, কি রে মা, কিভাবে এসব হয়েছে? প্রচণ্ড রোদ ছিল তো, তাই মাথা ঘুরাই পড়ে গেছি। ভাগ্য ভালো এই ছেলেটা তোকে বাঁচিয়েছে। কি 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 কি? হ্যাঁ, নিজেই ভয় লাগাই আবার নিজেই বাঁচাই। যাক, কাব্য আমাকে বলল, এখন কেমন আছেন? জি অনেক ভালো। আপনি এবার আসুন। মা, এসব কি বলছিস? সে না থাকলে আজ তোকে হারাতে হতো। হারাওনি, এটাই শুকর। আপনি চান? আচ্ছা আঙ্কেল, আসি। বাবা, আমার মেয়ের কথায় কিছু মনে করিও না। আরে না না আঙ্কেল, কি মনে করব, আসি। সে চলে গেল। আমি ভয়ে কাঁপছি। কাকে কি বলে ফেললাম? সে যদি আমাকে কিডন্যাপ করে, আরে না, করবে না। সে আমাকে ভালোবাসে, আমি তার চোখে দেখেছি। তবুও বলা যায় না, মাফিয়া তো। 2 সেকেন্ডের বিশ্বাস নাই। এভাবে কিছুদিন কেটে গেল। কাব্যের সাথে তেমন দেখা হয় না। সে আসেনি দেখা করতে। ওই দিন পর প্রায় 1 মাস কেটে গেল। হঠাৎ করে একদিন অচেনা নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই, হ্যালো, আমি কাব্য বলছি। কন? কাব্য? ভুলে গেলেন? মাফিয়া কাব্য। কেন ফোন করেছেন? খোঁজ নিতে। কেন নেবেন? আমি কি আপনার? রাখেন ফোন। কালকে একটু দেখা করবে? না। আচ্ছা ঠিক আছে। কুত্তা, তুই মাপিয়া হয়েছিস, কি হয়েছে? মেরে হাঙ্গুর এক করে দেব। সালা খচ্চরের বাচ্চা, কাল দেখা না করলে তোর আমি খাইছি। আপনি এত রেগে যাচ্ছেন কেন? ওই কুত্তা, তুই কথা বলবি না? এই 1 মাস কই ছিলিস? আমি আসলে... রাখ তোর আমি। কাল একবার হাতের কাছে পাই, তোরে আমি দেখে নেব। সে কিছু বলল না, শুধুই হাসলো আর সাথে সাথে কলটা কেটে দিল। আমার রাগে মাথা ফেটে যায় অবস্থা। দেখা করতে বলে জায়গার নাম বলেনি কেন? না, হঠাৎ করে মোবাইলের মেসেজটা টুনটা বেজে উঠল। কাব্যের নাম্বার থেকে মেসেজ এসেছে। সে আমাকে পার্কে দেখা করতে বলেছে। আমি তো খুশিতে লুঙ্গি ডান্স দিচ্ছি। আসলে এই 1 মাসে আমিও কাব্যকে ভালোবেসে ফেলেছি অনেকটাই। পরের দিন 4টায় পার্কে গেলাম। পুরো পার্কটাই খালি, কোনো মানুষ নেই। দূরে দেখছি কিছু কোট পরা মানুষ ফুচকা, বাদাম আরও অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখে হাঁ হয়ে গেছি। স্যুট পরে কেউ কিভাবে বাদাম বিক্রি করে! হায় রে, ডিজিটাল যুগ। আমি পার্কের ভিতরে গেলাম। আজ আমি নীল শাড়ি পরে এসেছি। দূরে দেখি কাব্যেও নীল পাঞ্জাবি পরেছে। হাতের সিগারেট, এই জিনিসটা আমার ভালোই লাগে না। কেউ সিগারেট খেলে আমার সহ্য হয় না, কিন্তু কাব্যের হাতে বেশ মানিয়েছে। হাতের সিগারেটের এই জিনিসটা আমার ভালো লাগে না। কেউ সিগারেট খেলে আমার সহ্য হয় না, কিন্তু কাব্যের হাতে বেশ মানিয়েছে। আমি তার কাছে গেলাম। সেই হাতের সিগারেটটা এখনও ফেলে দেয়নি। আমি রাগ করেই বললাম, সিগারেট খান কেন? এটাই আমার আজীবনের সঙ্গী। আমাকে ডেকেছেন কেন? এমনিতেই। কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। কোনো মতে নিজেকে কন্ট্রোল করে বললাম, আচ্ছা আমি আসি। এই বলে চলে আসছিলাম আমি। তখনই কাব্য আমার হাত ধরে বলল, কই যাচ্ছেন? যেখানে ইচ্ছা। এত রাগ আমার উপরে? এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটা থাপ্পড় দিলাম। তারপর বললাম, শালা কুত্তা লুইচ্ছা, 1 মাস কোথায় ছিলিস? একটিবারও তো খোঁজ নিতে মন চাসনি তোর? আমি যে কাজে ব্যস্ত শিকার, সারাদিন তো খুন খারাপি নিয়েই পড়ে থাকিস। আরে শোনো, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম আর আমার মোবাইল হারিয়ে গিয়েছিল। রাগ তোর অজুহাত। আচ্ছা, এত রাগের কি আছে? আমি কে আপনার? তোকে তো আমি...
আমাকে কি? কিছু না, তুই থাক, আমি গেলাম। শোনেন, আমার জগৎটা খারাপ, খুব খারাপ। আমার 2 সেকেন্ডের বিশ্বাস নেই। এই আছি তো এই নেই। আমার এই অন্ধকার জগতের সাথে আপনাকে জড়াতে চাই না আমি। আমি ওরা জড়িয়ে ধরে বললাম, সমস্যা নেই, আমিও না হয় তোমার সাথেই মরবো। প্লিজ অধরা, এটা নাটক বা সিনেমা না, বাস্তব জীবন। আমার আর তোমার জগৎ ভিন্ন। তাতে কিছু আসে যায় না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই ভালোবাসা যে পূর্ণতা পাবে না। পাবে। কাব্য আমার প্রেমে পড়তেই বাধ্য হয়েছিল। তাকে খুব ভালোবাসতাম আমি, কোনো দিনও তাকে এই জগৎ ছাড়তে বলিনি, বলবও না, কারণ তার এই কাজের জন্য হাজারো মানুষ ন্যায় বিচার পাচ্ছে। 1 বছর কেটে গেল আমাদের ভালোবাসার। কাব্য আমাকে বলেছে সে এই জগৎ ছাড়তে চায়। আমি তাকে সেদিনেও কিছু বলিনি, কারণ সে নিজের ইচ্ছায় এই জগতে এসেছে, আর এখন সে নিজের ইচ্ছায় বের হতে চায়। কিন্তু তার ওই সঙ্গী রাকিরা তো চায় না। রকিকে দেখলাম কাব্যের শত্রু বাচ্চুর সাথে হাত মেলাতে। কালকেই আমি কাব্যকে এই বিষয়েই বলবো। ডায়েরিটা এখানেই শেষ, আর কিচ্ছু লেখা নেই। আমি পরের অনেকগুলো পেজ উল্টে দেখলাম, কিছু নাই। এরপরে কি হয়েছে? কাব্য মানে ব্ল্যাক কোবরা 10টা বছর কোথায় ছিল? আর অধরার খুন কেন এবং কিভাবে হলো? না, আমাকে সব বের করতে হবে। আমি তানিমকে কল দিলাম। তাকে কল দিয়ে 10 বছর পুরনো কোনো অধরা মার্ডার কেস আছে কিনা দেখতে বললাম। আমার সব জানতে হবে। আর এইদিকে এই আরসুও লুকিয়ে আছে, এরেও খুঁজতে হবে। পরের দিন থানায় যাচ্ছিলাম, তখনই পথে দেখলাম কলেজের সেই টিচারকে। আমি গাড়ি থামিয়ে তাকে বললাম, এই যে মাস্টার মশাই, কোথায় যাচ্ছেন? ম্যাডাম আপনি? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো। কোথায় যাচ্ছেন? এই তো সামনে একটা কাজ আছে। আসুন, আমি নামিয়ে দিচ্ছি। আরে না ম্যাডাম, আমি চলে যেতে পারবো। আরে আসুন। জি। স্যার, আপনার নাম যেন কি? জি, কাব্য। ভালো। আমি জুঁই। আমরা হয়তো একই বয়সী। তো কেমন চলছে দিনকাল? ভালো। আচ্ছা, একটু ওয়েট করেন, আমার খবরই কল দিয়েছে। আমি কল ধরে বললাম, কি হয়েছে, কিছু কি জানতে পেরেছিস? হ্যাঁ ম্যাম, আর্য তার বাংলোতে লুকিয়ে আছে। কি? কুত্তার বাচ্চাটা বাংলোতে লুকিয়ে আছে? আচ্ছা তুই সেখানে দাঁড়া, আমি পুলিশ ফোর্স নিয়ে আসছি। কি হয়েছে ম্যাম? রাজুর ভাই আরজু পাওয়া গেছে, তাকে ধরতে যাব। আপনাকে এখানেই নামিয়ে দিলে কোনো প্রবলেম হবে না তো? আরে না ম্যাম, আমি আসি। শোনেন কাব্য সাহেব, এটা আমার কার্ড, প্রয়োজন হলে কল দিয়েন। আচ্ছা। কাব্যকে নামিয়ে দিয়ে আমি থানায় আসলাম। সবাইকে সব প্ল্যান বুঝিয়ে দিয়ে আমরা বাংলোর উদ্দেশ্যে বের হলাম। কিন্তু বাংলোতে পৌঁছে আমরা সবাই অবাক হয়ে গেলাম। পুরো বাংলোতেই রক্তের ছড়াছড়ি, অনেকগুলো লাশ, তার মধ্যে আরজুরও লাশ আছে, বাকিগুলো তার বডিগার্ড আর গুন্ডাদের। আরজুর লাশের পাশে একটা চিরকুট আছে। আমি চিঠিটা নিয়ে পড়লাম। প্রিয় ডিআইজি ম্যাম, আরজু এর সময় শেষ, তাই ওকেও উপরে পাঠিয়ে দিলাম। ইতি ব্ল্যাক কোবরা। এই ব্ল্যাক কোবরাকে ধরা প্রয়োজন। না, এভাবে ওকে খুন করতে দেওয়া যাবে না। যেভাবেই হোক আমাকে আটকাতে হবে। পুরো 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু এই ব্ল্যাক কোবরা সম্পর্কে কিছুই জানা গেল না। উপর থেকে প্রেশার দিচ্ছে সবাই। একদিন বাসায় ফিরছিলাম গাড়িতে করে, হঠাৎ অর্ধেক রাস্তায় এসে গাড়িটা খারাপ হয়ে গেল। গাড়ি থেকে বের হয়ে দেখি গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে। আমি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কয়েকজন লোক আমার সামনে এসে আমাকে গুলি করে দিল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমার সামনে আমার আব্বু আম্মু বসে আছে, ওনারা কাঁদছে। আমাকে জাগতে দেখে বলল, মা, এসব কিভাবে হলো? জানি না, কিছু লোক এসে আমাকে গুলি করে দিল। আমি সুস্থ হই, তারপর এক এক করে সবাইকে মারবো। তোমরা চিন্তা করো না, আমার কিছুই হবে না। আমাকে ড্রাইভার নিয়ে এসেছে এখানে, তাই না?
না, কাব্য নামের একটা ছেলে। কোথায় সে? আবু আবু কাব্যকে ডাক দিল। আরে এটা তো মাস্টার মশাই। আমি ওনাকে দেখে বললাম, আপনিই তাহলে আমাকে বাঁচিয়েছেন। জি, এটাই আমার কর্তব্য। ধন্যবাদ আপনাকে, আমু বলল। বাবা, তুমি না থাকলে আমার মেয়েটার যে কি হতো। আরে আন্টি কি বলছেন? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। বাবা, তোমার বাড়ি কোথায়? জি, আমি গ্রাম থেকে এসেছি। এখানে পড়ালেখা করে একটা কলেজে শিক্ষকতা করি। ভালো। আচ্ছা, আমি এখন আসি আন্টি। আচ্ছা। আর ম্যাম, আপনি সাবধানে থাকবেন। ধন্যবাদ কাব্য সাহেব। ধন্যবাদ বলার কিছু নেই, আমি আসি। কাব্য চলে গেল। ছেলেটি অনেক ভালো। আমার ওরে দেখলে কেমন জানি একটা ফিল হয়। তার ওই হাবা গোবা টাইপস চেহারাটা খুবই ভালো লাগে। এই যে বন্ধুরা, শোনেন না, প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কেমন? ধন্যবাদ। কাব্য চলে গেল। ছেলেটি অনেক ভালো। আমার ওরে দেখলে কেমন জানি একটা ফিল হয়। তার ওই হাবা গোবা টাইপস চেহারাটা খুবই ভালো লাগে। যাক, ডাক্তার বলেছে আমার ঠিক হতে প্রায় 2 সপ্তাহ লাগবে। কিন্তু এতদিন যদি আমি হাসপাতালে থাকি তাহলে ব্ল্যাক কোবরা তার কাজে সফল হবে। আমাকে বাকি খুন হওয়া থেকে আটকাতে হবে। আমি তানিমকে ডেকে সব কাজ বুঝিয়ে দিলাম। খবর পেয়েছি রকিও নাকি চট্টগ্রাম চলে এসেছে। সে নাকি বোমা বিস্ফোরণ করবে। তাকে সাহায্য করছে মাফিয়া সুইং। সুইং নাকি মালয়েশিয়ার মাফিয়া। সে হচ্ছে তারই ভাই, যাকে ব্ল্যাক কোবরা মেরেছে। কোবরা মেরেছে 10 বছর আগে। দুশ্মন দুশ্মন, এখন বন্ধু। তবে আমার মনে হয় না তারা তাদের কাজে সফল হবে। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে কাব্য প্রতিদিন আমাকে দেখতে এসেছে। ছেলেটার প্রতি আমার মায়া জন্মে গেছে। আমি কি তাহলে তার প্রেমে পড়ে গেছি? দেখ কি ভাবছি আমি। সে যদি বিবাহিত হয় তাহলে না, তার কাছে থেকে জানা দরকার। এইসব ভাবছি তখনই মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো। ম্যাম ভালো আছেন? আপনি এভাবে খুন করে যাচ্ছেন কেন? আইন আছে, আইন তাদের বিচার করবে। আইন বিচার করবে? হ্যাঁ। আমি আইন মানি না। টিভিটা অন করেন। আমি টিভি অন করে অবাক হলাম। যে লোকগুলো আমাকে হামলা করেছিল তাদের লাশ আমার সামনেই টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি ব্ল্যাক কোবরাকে বললাম, আপনি ওদেরকেও মেরে দিলেন? কিভাবে পারেন? আমি বলেছিলাম ন্যায়ের পক্ষে আমি সারা জীবন আছি। আপনি সৎ, তাই আপনাকে যারা আঘাত করেছে তাদের উপরে পাঠিয়ে দিলাম। কেন করছেন এসব? দেশকে দুর্নীতি মুক্ত করছি। এভাবে? অধরার কি হয়েছিল? কেন জানতে চান? আমার জানা খুব জরুরি। শুনবেন? বলেন। ওপাশে অনেকক্ষণ নীরবতা ছিল। হঠাৎ কানার আওয়াজ পেলাম। সে কাঁদছে। কাঁদতে কাঁদতে আমাকে বলছে, অধরা রকির বেইমানির ব্যাপারে আমাকে বলার জন্য আসছিল। সে কথাটি আফজালকে জানিয়েছিল, আর ওই আফজাল রকির সাথে হাত মিলিয়ে আমার অধরাকে। আপনার অধরাকে কি? মেরে দেয়, আর আমাকেও। ভাগ্য সহায় ছিল বলে সেদিন আমি বেঁচে গেলাম, আর ওই রকিকে আমি মেরেই ছাড়ব। শুনলাম সুইংও নাকি ওই রকির সাথে হাত মিলিয়েছে। দুজনকেই মারব, তারপর আমার কাজ শেষ। তারপর কি করলেন? কিছু না, হারিয়ে যাব আবার। আপনি ভালো মানুষ, প্লিজ এসব কইরেন না। ছেড়ে দেন এসব। আপনাকে কেউ কিচ্ছু বলবে না। আপনার আইন আমার নামে ভয় পায়, আর আপনি বলছেন তারা আমার কিছু করবে? রাখি ম্যাম, ভালো থাকবেন, আর দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। হ্যালো 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 হ্যালো। সে কল কেটে দিল। না, একে আটকাতে হবে যে কোনো মতেই। কিছুক্ষণ পর দেখি কাব্য আসে আমার কাছে। ওকে দেখে মনটা ভালো হয়ে গেল। কাব্যের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ ফোলা। সে কি
কান্না করেছে নাকি? আমি তাকে জিজ্ঞেস করলাম, কাব্য সাহেব কান্না করেছে নাকি? না, চোখে কিছু একটা পড়েছে হয়তো। আমি পুলিশ বলে আমার মনটা পাথরের না, আমি সব বুঝি। কাঁদছেন কেন? বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? বিয়েও করিনি এখনো, বউ আসবে কোথা থেকে? বিয়ে করেননি তাইলে তো রাস্তা ক্লিয়ার আমার। তো কাঁদছেন কেন? কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল। কি স্মৃতি? বাদ দেন, কিছু না। কেন? আচ্ছা এখন বলেন, কেমন লাগছে আপনার? ভালো, কালকে থেকে চাকরিতে জয়েন করব। আপনাকে তো ডাক্তার রেস্ট করতে বলেছে। দেশ আগে, জীবন পরে। বুঝলাম, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে কাজ করবেন? ওইটা সমস্যা হবে না। আপনার ইচ্ছা, তবে আপনার দেশভক্ত আর সততা দেখে আমি মুগ্ধ। তাই? শুধুই মুগ্ধ? আর কিছু না? আর কিছু কি? কিছু না। আচ্ছা আমি এখন আসি, কালকে দেখা হবে না হয়। এইমাত্র এসেছেন, আর একটু বসেন, কফি খাই একসাথে। আচ্ছা। আমি কনস্টেবলকে কফির জন্য পাঠালাম। কাব্যকে বললাম, তো কাব্য সাহেব, গার্লফ্রেন্ড কেমন আছে আপনার? এসব নাই আমার। আপনার মতো এত হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ড নাই বলে চলে? আমি হ্যান্ডসাম? হাসেন কেন? সত্যিই তো বললাম। আপনি প্রথম ব্যক্তি যে আমার তারিফ করছেন। সত্যি বলছি। ধন্যবাদ। তো বিয়ে করার ইচ্ছে নাই? ভালো পাত্রী পেলে করব। আচ্ছা আমার কাছে আসেন তো একটু। কেন? আসেন না। বলেন। আমি কাব্যকে আমার কাছে আনলাম, তাকে হ্যাচকা টান দিয়ে আমি তার ঠোঁট জোড়াকে আমার ঠোঁট জোড়ার সাথে এক করে দিলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, আমাকে করবেন বিয়ে? আপনি এটা কি করলেন? আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দেন। না। কেন? আপনি আমাকে চেনেন? আমি কে সেটা জানেন? এত জানা লাগবে না। আপনাকে দেখলে আমার কেমন জানি একটা ফিল হয়, নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি। প্লিজ ম্যাম, আপনি বুঝতে পারছেন না, আমার আর আপনার জীবন অনেক আলাদা। ভালোবাসি তোমাকে, এর চেয়ে বেশি কিছু আমি বুঝি না। আর তোমাকেও বাধ্য হয়ে ভালোবাসতে হবে। সরি ম্যাম, আমি আসছি। শোনো কাব্য, তুমি আমার, আর কারোর আমি হতে দিব না। আপনি একটা পাগল, উন্মাদ। শুধু তোমার। কাব্য চলে গেল। যাক, আমি আমার মনের কথাটা বলে হালকা হয়েছি। অন্যদিকে আমি ভাবছি, জুই জানে না আমি সে, যাকে সে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। সে যদি জানে আমি ব্ল্যাক কোবরা, তাহলে সে ভেঙে পড়বে। আর ওর সাথে কয়েকদিন থেকে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। না, আমাকে আমার কাজ শেষ করতে হবে। যারা আমার অধরাকে হত্যা করেছে, আমার দেশকে ধ্বংস করতে চাইছে, তাদের সবাইকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। আমাকে এই জুইয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। সে আমার আসল পরিচয় জানে না বলেই এসব করছে। যাক, এখন আমাকে ওই রকি আর সুইংকে আটকাতে হবে। তারা কুকুরের লেজের মতো আজীবনই বাঁকা থাকবে। রাফিকে কল করা দরকার, তার থেকে ওদের বিষয়ে খবর নিতে হবে। যাক, আমাকে আমার কাজ যে কোনো মূল্যেই শেষ করতে হবে। অপরদিকে জুই হাসপাতালে বসে আছে। কনস্টেবল চা নিয়ে এসে বলল, ম্যাম আপনার কফি। একটা আমাকে দাও, আরেকটা তুমি খাও। আচ্ছা ম্যাম। আজকে থেকে হসপিটাল জীবন থেকে ছাড়া পাবো, দম বন্ধ হয়ে আসে এখানে। কালকে থেকে আবার কাজে জয়েন করব। যে করেই হোক ব্ল্যাক কোবরাকে ধরতে হবে, আর ওই কাব্যকে আমার করে নিতে হবে। দেখি কি করে সে আমার ভালোবাসাকে না করে। আমার মায়ায় ওকে পড়তেই হবে, যেভাবে হোক। বিকালের দিকে আমি হাসপাতাল থেকে রিলিজ পেলাম। যাক, বাসায় এসে মনটা ভালো লাগছে। এখন কাব্যকে একটা কল দেওয়া দরকার। আমি সাথে সাথেই কল দিলাম। না, কাব্য কল ধরছে না। কুত্তাটাকে আমি মেরেই ফেলবো। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। কনস্টেবলকে বলে কাব্যকে ধরে আনার অনুমতি দিলাম। 1 ঘন্টা পর কাব্য আমার সামনে বসা। আমাকে দেখে বলল, কাজটি ভালো করেননি। আমাকে এভাবে ধরে আনার মানে কি? তুমি ওই সময় চলে এসেছিলে কেন? আর শোনো, আজকে থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না। ম্যাম, আপনি বুঝতে পারছেন না, আমাদের মাঝে অনেক দূরত্ব।
তাতে কি, তুমি সেটা কমিয়ে দাও। ম্যাম, এটা কোনোদিনও সম্ভব না। আপনি যা ভাবছেন তা কখনো হবে না। আমি কি ভাবছি তা তুমি জানো কি করে? তার মানে তুমিও আমাকে ভালোবাসো? আমার জন্য তোমার মনে অনুভূতি আছে। স্টপ দিস প্লিজ। আপনি ডিআইজি বলে যা খুশি করবেন? হ্যাঁ করব, তোমাকে পাওয়ার জন্য সব করব। আপনার পায়ে পড়ি, এসব করবেন না প্লিজ। ওই তোরে সুন্দর করে বলছি, তাই মাথা ঢুকছে না তাই না? মেরে হাত পা সব গুঁড়ো করে দিব। আমি পুলিশ, আমি জানি কিভাবে রাজি করাতে হয়। চুপচাপ রাজি হয়ে যা আর আমাকে বিয়ে করে নে, না হলে কি করবেন? আমি আপনার সুপারিয়রদের আপনার নামে নালিশ করব। করবে, আগে বিয়ে করে নাও, তারপর যত ইচ্ছা করিও। প্লিজ কাব্য, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সত্যি অনেক ভালোবাসি। ম্যাম, বোঝার চেষ্টা করুন, এটা কোনোদিনও সম্ভব না। তুমি চাইলে সব সম্ভব। শুনে রাখো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। যাও, বাসায় যাও, আজকের পর আমি আর ডিস্টার্ব করব না। সে চলে গেল, কোনো কথাই বললো না। মনটা খারাপ হয়ে গেল। আসলে কি আমার জন্য তার মনে কোনো ফিলিংস নেই? আমি কি তাকে ছাড়া থাকতে পারবো? এই কয়েকদিন যতটুকু উপলব্ধি করেছি, তাকে ছাড়া আমার থাকা সম্ভব না। না, সে যেহেতু আমাকে ভালোবাসে না, তাহলে তো আমিও আর জোর করতে পারি না। আর এইদিকে আমার অবস্থা পুরোই খারাপ। মেয়েটা আমাকে তার মায়ায় ফেলেই ছাড়বে না, এসব ভাবার সময় আমার নেই। আমাকে আমার কাজে মনোযোগ দিতে হবে। আমি বাসায় গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। আমি জুইকে হারিয়ে ফেলছি, ঠিক অধরার মতো। না, আমি জুইয়ের ক্ষতি হোক তা চাই না। তাকে ছাড়া আমিও যে বাঁচতে পারবো না। এই কয়েকদিনে আমিও যে তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার পরিচয় যদি সে জানে, তাহলে? সে জানবে না, তাকে কোনোদিনও জানতে দিব না। আমি ঘড়িতে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। আমি মোবাইলটা হাতে নিয়ে জুইয়ের বাসার সামনে চলে এলাম। ওকে আমার মনের কথাটা জানানো দরকার। আমি একবার হারিয়েছি, আরেকবার হারাতে চাই না। অধরার মতো জুইকেও হারাতে পারবো না আমি জুইয়ের বাসার নিচে দাঁড়িয়ে তাকে কল দিলাম। জুই অভিমানী সুরে বলল, কেন কল দিয়েছেন আপনি? একটু নিচে আসেন। কোথায়? আপনার বাসার নিচে। আপনি কোথায়? আপনার বাসার নিচে। কি, এত রাতে তুমি এখানে কি করছো? দাঁড়াও, আমি আসছি। সে 5 মিনিটের মধ্যেই চলে আসলো, পরনে নীল শাড়ি। বাহ, আজ প্রথমবারের মতো তাকে দেখতে অন্য দিনের চেয়েও বেশি সুন্দর লাগছে। আমি সোডিয়াম নিয়নের আলোতে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। সে এসে আমাকে বলল, এত রাতে এখানে কি করছো? আপনি কি কোনোদিন জ্যোৎস্না রাতে রাস্তার ফুটপাত ধরে হেঁটেছেন? না, আমার সেই সুযোগ কোনো দিন হয়নি। আমার সাথে হাঁটবেন? কেন? চলেন না। আচ্ছা চলো। আমি আর জুই হাঁটছি। জুইকে বললাম, শোনেন, আমি একজন এতিম ছেলে। আমার মা বাবাকে আমি সেটা জানি না। একটা এতিমখানায় আমি বড় হয়েছি। সেখান থেকে কোনো মতে পড়ালেখা করি, আর এই চাকরিটা নেই। আমার জীবনে আমি ভালোবাসা কি তা কোনোদিন উপলব্ধি করতে পারিনি। তবে আজ যখন স্বপ্নে আপনাকে হারাতে দেখলাম, তখন বুঝলাম ভালোবাসাটা কি। জানেন, আমি না খুব একা। আমি কিছুই জানি না। তবে হ্যাঁ, আজ একটা কথা জানলাম, বুঝলাম যে আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। কথাটি বলার সাথে সাথে সে হাঁটা বন্ধ করে দিল। আমার দিকে অশ্রুসিক্ত চোখে তাকালো। আমি ওকে বললাম, জুই, আপনি কি পারবেন আজীবন আমার হাতে হাত রেখে চলতে? জুই কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি ওকে বললাম, আরে কাঁদছেন কেন? এটা সুখের কান্না। আজকে আমি আমার ভালোবাসা পেয়েছি। খাব্য, তোমাকে আমি কোনোদিনও ছেড়ে যাব না। আপনি না, তুমি করে বলবে প্লিজ। আচ্ছা, এবার কান্না থামাও। কালকেই তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। আমরা দ্রুত বিয়ে করব। এত তারা কিসের? আগে আপনি আপনার কাজ করুন। আপনি না ব্ল্যাক কোবরাকে ধরবেন, বোমা বিস্ফোরণ থেকে শহরকে বাঁচাবেন? ওইটা সমস্যা নাই। আর আমার মনে হয় না ব্ল্যাক কোবরাকে ধরতে পারবো, তবে চেষ্টা করব। আর বোমা বিস্ফোরণ হবে বলে মনে হয় না। ব্ল্যাক কোবরা সবাইকে শেষ করে দিবে।
তুমি পুলিশ হয়ে মাস্তানের সঙ্গ দিচ্ছ? সমস্যা নাই, মাস্তানটা ভালো। এইসব বাদ দাও, চলো আইসক্রিম খাবো। এত রাতে? আচ্ছা চলো। আমরা আইসক্রিম নিয়ে রাস্তার পাশেই বসে পড়লাম। জুই আমাকে বলল, শোনেন, আপনি প্রথম ছেলে আমার জীবনের, আর আপনি শেষ। কেন? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলের সাথে কোনো দিন কথা বলিনি আমি, এমনকি আমার কোনো ছেলে ফ্রেন্ডও ছিল না। তবে হ্যাঁ, থানায় দরকারি কাজে সবার সাথে কথা বলতে হয়। তবে বিয়ের পর ছেড়ে দিব। এই কেসটা ক্লোজ হলেই রিজাইন করব। কেন? সংসারে মনোযোগ দিব। এই কয়দিনেই আমাকে এতটা ভালোবেসে ফেলেছ? ভালোবাসা আসলেই হুট করে হয়েছে। হুম তুমিও তো হুট করে আমার ভালোবেসে ফেললে। হুম